মুভির শুরুতেই আমরা ক্যাপ্টেন বিক্রান্ত খান্নাকে দেখতে পাই, যে একজন অত্যন্ত অভিজ্ঞ এবং পেশাদার পাইলট। ক্যাপ্টেন বিক্রান্ত এখন পর্যন্ত অনেক বিমান উড়িয়েছে। আজ পর্যন্ত কোনো রকম ত্রুটি ছাড়া প্লেন চালিয়ে সে রেকর্ড তৈরি করে, আর যদি কোনো ত্রুটি ঘটেও থাকে তবে অনেক দক্ষতার সাথে সেই সমস্যার সমাধান করেছে। বিক্রান্তের একটা বড় বদ অভ্যাস ছিল যে সব জায়গায় সিগারেট খেত। সিগারেট খাওয়া নিষেধ এমন স্থানেও সে সিগারেট খেত। বিক্রান্তের পরিবারে স্ত্রী সামায়রা এবং ছোট একটা মেয়ে রয়েছে। 3 দিন পরে বিক্রান্তের মেয়ের জন্মদিন। বিক্রান্ত দুবাইয়ের একটি হোটেলে অবস্থান করছিল, কারণ 2 দিন পর তার একটি ফ্লাইট দুবাই থেকে কোচি যাবে। সেজন্য সেদিন পর্যন্ত তাকে সেখানেই থাকতে হবে। সেখানে সময় কাটানোর জন্য বিক্রান্ত তার বন্ধুর পরামর্শে একটি পার্টিতে যায়, যেখানে সে বিভিন্ন নেশা জাতীয় ড্রিঙ্কস পান করে। সকাল পর্যন্ত পার্টি করার পর হোটেলে ফিরে আসে। এরপর ফ্লাইটের সময় চলে আসে। বিক্রান্ত প্রথমেই তার কো পাইলট তানিয়ার সাথে দেখা করে। তানিয়া বিক্রান্তের সাথে প্লেন উড়ানোর জন্য অনেক এক্সাইটেড ছিল, কারণ একজন সিনিয়রের সাথে কাজ করলে অনেক কিছু শেখা যায়। এরপর একজন অফিসার তাদের দুজনকে ফ্লাইট এবং আবহাওয়া সম্পর্কে তথ্য জানায়। বিক্রান্ত রিপোর্টের উপর একবার চোখ বুলিয়েই সেটা রেখে দেয়। অফিসার এবং তানিয়া দুজনেই অবাক হয়। অফিসার জিজ্ঞেস করে কেন সে রিপোর্টটি পড়ল না। তখন বিক্রান্ত বলে সে সমস্ত ডিটেলস পড়েছে এবং সবকিছু একেবারে সঠিকভাবেই বলে দেয়, যা শুনে দুজনেই বেশ মুগ্ধ এবং হতবাক হয়ে যায়। বিক্রান্ত বলে তার ফটোজেনিক মেমোরি, তাই সে কোনো কিছু একবার দেখেই মনে রাখতে পারে। এরপর ক্যাপ্টেন বিক্রান্ত এবং কো পাইলট তানিয়া দুজনেই প্লেনের ককপিটে যায়। প্লেনের কিছু সেটিংস ঠিক করার পর প্লেন ওড়ানোর জন্য প্রস্তুত হয়। তারপরে প্লেনটি সফলভাবে টেক অফ করে একদম মেঘের কাছে পৌঁছে যায়। যেহেতু বিক্রান্ত সারা রাত প্রচুর পার্টি করেছে, তাই সে ঠিকমতো ঘুমাতে পারেনি, তাই তার প্রচুর ঘুম পাচ্ছিল। সে প্লেন তানিয়ার ভরসায় ছেড়ে দিয়ে ঘুমাতে যায়। বিক্রান্ত অনেক দিন ধরে একটানা প্লেন ওড়াচ্ছিল, তাই সে খুব ক্লান্ত ছিল এবং তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে চাচ্ছিল, কারণ সে তার মেয়ের জন্মদিন মিস করতে চাচ্ছিল না। অল্প কিছুক্ষণ ঘুমানোর পর বিক্রান্ত জেগে ওঠে। সে একজন এয়ার হোস্টেসকে ডেকে 1 কাপ কফি এবং মাথা ব্যথার ওষুধ আনতে বলে। তারপর কফি নিয়ে বেরিয়ে এসে একটা জায়গায় বসে। সেখানে মদ রাখা ছিল। সেখান থেকে কিছু একটা তুলে বাথরুমের দিকে চলে যায়। যখন বিক্রান্ত ককপিটে ফিরে আসে, তখন তানিয়ার একটু সন্দেহ হয় যে ক্যাপ্টেন নিশ্চয়ই কিছু করেছে, কিন্তু সে তখন কিছুই বলে না। এরপর পাইলট এবং ক্যাপ্টেন একে অপরের সাথে কথা বলা শুরু করে, কারণ দুজন লোক একসাথে কাজ করতে হলে তখন তাদের একে অপরের সাথে কমফোর্টেবল হওয়া প্রয়োজন। পরের দিন সকালে যখন বিমানটি কোচি পৌঁছায়, তখন দেখা যায় সেখানকার আবহাওয়া খুবই খারাপ এবং প্রবল বৃষ্টির সাথে ঝড়ো বাতাস বইছে। এইখানে আমরা ত্রিপাঠী নামের একজন লোককে দেখি, যার কাজ কোচি বিমানবন্দরে ল্যান্ডিং করা বিমানগুলোকে ইনস্ট্রাকশন দেয়া এবং সেখানকার আবহাওয়া কেমন, তারা ল্যান্ডিং করতে পারবে কিনা সে ব্যাপারে জানানো। ত্রিপাঠীর শরীরের অবস্থা ভালো ছিল না। কয়েকদিন আগে তার ছেলে মারা গিয়েছে। তার মন এবং শরীর কোনোটাই ভালো ছিল না, তবুও সে কাজে এসেছিল। তানিয়া যখন ল্যান্ড করার অনুমতি চায়, ত্রিপাঠী বলে ভিজিবিলিটি মাত্র 1500 মিটার, তার উপর প্রবল বৃষ্টি হচ্ছে, অর্থাৎ খারাপ আবহাওয়ার কারণে প্লেন ল্যান্ড করা কঠিন হবে। তানিয়া ক্যাপ্টেন বিক্রান্তকে এইসব কথা জানায়। সব কিছু শোনার পরেও ক্যাপ্টেন বিক্রান্ত প্লেন ল্যান্ড করানোর চেষ্টা করে, কিন্তু প্রবল ঝড় বৃষ্টির কারণে কিছুই দেখা যায় না, যার কারণে ল্যান্ডিংয়ের চেষ্টা ব্যর্থ হয়। ত্রিপাঠী বলে আগেও একটি ফ্লাইট এভাবে ল্যান্ড করার চেষ্টা করেছিল, কিন্তু সক্ষম হয়নি। এরপর ফ্লাইটটিকে ত্রিভাদ্রামে ডাইভার্ট করা হয়েছিল, সেখানে সেটা নিরাপদে ল্যান্ড করেছিল। ত্রিপাঠী ক্যাপ্টেন বিক্রান্তকে বলে আপনিও সেখানে ল্যান্ড করতে পারেন, সেখানকার আবহাওয়া একেবারেই পরিষ্কার। ক্যাপ্টেন বিক্রান্ত সেটাই করার কথা ভাবে, কিন্তু তানিয়া বলে ত্রিভাদ্রামে না গিয়ে আমাদের বেঙ্গালোরে যাওয়া উচিত, কারণ ত্রিভাদ্রামে কোচির খুব কাছে, সেখানকার আবহাওয়াও খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি। বিক্রান্ত ত্রিভাদ্রামের আবহাওয়া রিপোর্ট জানতে চাইলে ত্রিপাঠী জানায় সেখানকার আবহাওয়া খুবই পরিষ্কার এবং ল্যান্ডিংয়ের জন্য একদম নিরাপদ। এরপর বিক্রান্ত আবারও কোচিতে ল্যান্ড করার চেষ্টা করে, কিন্তু সফল না হয়ে শেষ পর্যন্ত বিমানটি নিয়ে ত্রিভাদ্রামের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু তানিয়া পজিটিভ ভাইবস পাচ্ছিল না। তখন বিক্রান্ত বলে প্লেন যখন আকাশে থাকে তখন অনুভূতি কি সেটা গুরুত্বপূর্ণ নয়, আপনাকে দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করাই আপনার কর্তব্য। আর ক্যাপ্টেন বিক্রান্ত সেটাই করছিল। এরপর আমরা ত্রিভাদ্রাম এটিসি রুম দেখতে পাই, যেখানে বলা হচ্ছিল ঝড় এখন তাদের শহরে চলে এসেছে। সেখানে যেসব ফ্লাইট ল্যান্ড করার কথা ছিল সবগুলো ক্যান্সেল করে দেওয়া হয়েছে। যখন এই ইনফরমেশন কোচিতে পাঠানো হয়, তখন ত্রিপাঠী ক্যাপ্টেন বিক্রান্তের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সেই সময় হঠাৎ করেই ত্রিপাঠী অসুস্থ হয়ে পড়ে, যার কারণে সবাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। ক্যাপ্টেন বিক্রান্তের কাছে যে ইনফরমেশন পৌঁছানোর কথা ছিল তা আর পৌঁছায় না। এইদিকে বিমানের খুব বেশি জ্বালানি অবশিষ্ট ছিল না। এটা আর মাত্র 1 ঘন্টা উঠতে পারবে।
প্লেনের ভেতরে একজন অ্যাভিয়েশন সাংবাদিক ছিল। সে বলতে শুরু করে, প্লেনটিকে ত্রিভাত্রামে নিয়ে যাওয়া হচ্ছে কেন? ত্রিভাত্রামেও আবহাওয়া খারাপ হতে পারে, এটিকে ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া উচিত। এইটা শুনে প্লেনে বসে থাকা যাত্রীরা হইচই শুরু করে, কারণ প্লেন অনেক আগেই ল্যান্ডিং হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত না হওয়ায় সবাই বিরক্ত হয়ে চেঁচামেচি শুরু করে। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণহীন হয়ে যায় তখন ক্যাপ্টেন বিক্রান্ত বেরিয়ে আসে এবং বলে, যারা যারা বিমান চালাতে জানে তারা আমার সাথে আসুন। তখন সবাই শান্ত হয়ে বসে পড়ে। এরপর বিক্রান্ত সবাইকে বুঝিয়ে বলে, আমরা সবাই বাড়ি যেতে চাই, কিন্তু এখন আপনারা আমাদের কাজ করতে দিন এবং শান্তভাবে বসে থেকে আমাদের সাপোর্ট করুন। সেখানে একজন বৃদ্ধ মহিলা নার্ভাস হয়ে বসেছিল। তিনি তার মেয়ের সাথে ভ্রমণ করছিলেন। বিক্রান্ত তার কাছে গিয়ে বলে, আমি প্রমিস করছি ফ্লাইটে বসে থাকা সমস্ত যাত্রী নিরাপদেই তাদের বাড়িতে পৌঁছে যাবে। এরপর আমরা দেখতে পাই প্লেনটি ত্রিভাত্রামে পৌঁছালে তানিয়া ল্যান্ডিংয়ের অনুমতি চায়, কিন্তু এটিসি তাকে ল্যান্ডিং করার অনুমতি দেয় না। ওরা বুঝতে পারে না যেখানে সমস্ত ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে সেখানে এই ফ্লাইটটি কেন আসলো। এটিসি বলে, এখানে ভয়ানক ঝড় হচ্ছে আর সেই কারণে এখানকার সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। এই ইনফরমেশন সর্বত্র পাঠানো হয়েছিল, আপনারা হয়তো জানেন না। এটিসি তাদের ব্যাঙ্গালুরুতে যেতে বলে, কিন্তু বিমানে খুব কম জ্বালানি অবশিষ্ট থাকায় তারা তাও করতে পারছিল না। প্লেন মাত্র আধা ঘন্টা আকাশে থাকার মতো জ্বালানি নিয়ে অবশিষ্টভাবে চলছিল, তাই যত দ্রুত সম্ভব প্লেন ল্যান্ড না করলে জ্বালানি ফুরিয়ে যাওয়ার পর প্লেনের বিধ্বস্ত হওয়ার সম্ভাবনা নিশ্চিত। তানিয়া এই প্রফেশনে নতুন, তাই এই পরিস্থিতির কথা চিন্তা করে সে অনেক নার্ভাস হয়ে যায় এবং কাঁদতে শুরু করে। তখন ক্যাপ্টেন বিক্রান্ত তাকে আশ্বস্ত করে বলে, কিছুই হবে না, তুমি চিন্তা করো না। বিমানটিকে ক্র্যাশ হওয়া থেকে বাঁচানোর জন্য এটিসি রানওয়ে 16-এ ল্যান্ড করার অনুমতি দেয়। ক্যাপ্টেন এবং কো পাইলট উভয়ই সাহসের সাথে ল্যান্ড করার চেষ্টা করে, কিন্তু রানওয়েতে ব্যালেন্স কন্ট্রোল করতে না পারায় আবার টেক অফ করতে হয় এবং সেখানে ল্যান্ডিংও ব্যর্থ হয়। এই কাজটি এতটাই বিপজ্জনক ছিল যে এত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ক্যাপ্টেনেরও ঘাম ঝরছিল, কিন্তু ক্যাপ্টেন ভেঙে না পড়ে আবার সাহস সঞ্চয় করে রানওয়ে 16-এর পরিবর্তে 34-এ ল্যান্ডিং করতে চায়। এই ব্যাপারটা এটিসিকে বিচলিত করে, কারণ রানওয়ে 16-এ বাতাসের চাপ সামনে থেকে আসছিল আর 34-এ সেটা পেছন থেকে আসছে। সেক্ষেত্রে বিমান বিধ্বস্ত হওয়ার সম্ভাবনা আরও বেশি। কিন্তু ক্যাপ্টেন বিক্রান্ত নিজের সিদ্ধান্তে অটল, তাই আত্মবিশ্বাস ছিল সে যা করছে ঠিকই করছে। ক্যাপ্টেন বিক্রান্ত মেডের মেসেজ দেয়, যার অর্থ হলো এখন ইমার্জেন্সি ল্যান্ডিং করতেই হবে এবং যা সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন তা ক্যাপ্টেন নিজেই নেবে। এক্ষেত্রে বিমান দুর্ঘটনার ঝুঁকি অনেক বেশি থাকে, তবুও আর কোনো বিকল্প উপায় না থাকায় ক্যাপ্টেনকে এই পথই বেছে নিতে হয়। এরপর ক্যাপ্টেন বিক্রান্ত তার মুখে একটা সিগারেট রাখে, কিন্তু তা জ্বালায় না এবং চোখ বন্ধ করে প্লেনটি নিচের দিকে নামাতে থাকে। প্লেনের সব যাত্রী তখন ভয়ে জড়সড় হয়েছিল। সবাই ভাবছিল এইটাই হয়তো তাদের জীবনের শেষ সময়। এক সময় সব কিছু সৃষ্টিকর্তার হাতে চলে যায়। এখন সব কিছু সৃষ্টিকর্তার হাতে। প্লেনটি রানওয়ে 34 স্পর্শ করার সাথে সাথে প্রচণ্ড ঝাঁকুনি লাগে, কিন্তু বিক্রান্ত দ্রুত বিমানটি নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। বিমানটি উল্টে যাওয়া থেকে রক্ষা করে। রানওয়ে শেষের দিকে একটা গভীর খাদ ছিল, তাই রানওয়েতে প্লেন না থামলে প্লেনটি সোজা খাদে পড়ে যেত। তখন সবার মৃত্যু নিশ্চিত, কিন্তু ক্যাপ্টেন বিক্রান্ত তার সমস্ত অভিজ্ঞতা দিয়ে প্লেন থামাতে সক্ষম হয়। প্লেনটি রানওয়ের একদম শেষে এসে থামে। সবাই ভেবেছিল তারা আর বেঁচে ফিরতে পারবে না, আর এটাই তাদের জীবনের শেষ মুহূর্ত। কিন্তু ক্যাপ্টেন বিক্রান্ত তার অভিজ্ঞতা এবং জ্ঞান দিয়ে বিমানটিকে নিরাপদে ল্যান্ড করায়, ফলে সবার প্রাণ বেঁচে যায়। ক্যাপ্টেন বিক্রান্ত যেভাবে বিমানকে নিরাপদে ল্যান্ড করিয়েছে, সকলের জীবন বাঁচিয়েছে, তাতে সব জায়গায় তার প্রশংসা হচ্ছিল। সব জায়গায় শুধু তাকে নিয়েই আলোচনা হচ্ছিল। তবে যা কিছু ঘটেছে তা মোটেও স্বাভাবিক ঘটনা ছিল না। ক্যাপ্টেন এবং কো পাইলটকে জিজ্ঞাসাবাদ করা হয় এইরকম ভয়াবহ পরিস্থিতি কেন সৃষ্টি হয়েছে তা জানার জন্য। স্কাইলাইন কোম্পানির পক্ষ থেকে একজন উকিল বিক্রান্তের সাথে দেখা করে, কারণ ক্যাপ্টেন বিক্রান্ত স্কাইলাইন কোম্পানির ফ্লাইট চালায়। উকিল বিক্রান্তকে বলে, আপনি যা করেছেন তা একদম ঠিক, আর যদি ভুল করেও থাকেন তবে সেটাও কাউকে বুঝতে দেবেন না। মনে রাখবেন, আপনি স্কাইলাইনের একজন কর্মচারী। আসলে সে বলতে এসেছিল যাই ঘটুক না কেন কোম্পানির ওপর যেন এর কোনো প্রভাব না আসে। দুইজন ডিসিজিএ অফিসার জিজ্ঞাসাবাদের জন্য ক্যাপ্টেন বিক্রান্তের কাছে আসে এবং ফ্লাইট সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করে। বিক্রান্ত প্রথমে একটা সিগারেট জ্বালায়, তারপর ওই ফ্লাইটে কী কী ঘটেছিল এবং কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সব ডিটেলসে বলে। এইভাবে তানিয়ার কাছ থেকেও দুজন অফিসার যায় এবং তানিয়াও তাদের সব কিছু ডিটেলসে জানায়। অন্যদিকে প্লেনের ভেতর তদন্ত করার সময় ডাস্টবিন থেকে একটি ছোট মদের বোতল পাওয়া যায়। ফ্লাইট থাকা অবস্থায় ক্যাপ্টেন বিক্রান্ত তার কফি নিয়ে যেই স্থানে গিয়েছিল এই বোতলটি সেখানেই ছিল। এরপর অফিসার ক্যাপ্টেন বিক্রান্তকে প্রশ্ন করে প্লেন চালানোর সময় সে অ্যালকোহল পান করেছিল কিনা। বিক্রান্ত উত্তর দেয় সে কোনো নেশাজাতীয় দ্রব্য সেবন করেনি। অফিসার তখন সেখান থেকে চলে যাচ্ছিল, তখন বিক্রান্ত বলে সে সমস্ত যাত্রীদের জীবন বাঁচিয়েছে, তাই সে একটু ভালো ব্যবহার আশা করছিল। তখনই সেই অফিসার বলে
150 জন যাত্রীর মধ্যে 149 জন যাত্রী জীবিত। যে বয়স্ক মহিলা ফ্লাইটে ছিল তার হার্ট অ্যাটাক হয়েছে আর হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়েছে। এইটা শুনে ক্যাপ্টেন বিক্রান্ত অনেক শকড হয় এবং সে খুব দুঃখ পায়। সে ভাবতে শুরু করে তার কারণেই বৃদ্ধার মৃত্যু হয়েছে। ক্যাপ্টেন বিক্রান্ত তখন সেখান থেকে চলে যাচ্ছিল, তখন ওই বৃদ্ধার মেয়ে ফোন করে বিক্রান্তকে বলে, তোমার কারণে আমার মা মারা গেছে। যদিও পৃথিবী তোমাকে হিরো মনে করে, কিন্তু আমার কাছে তুমি শুধুই একজন খুনি। এই কথা শুনে বিক্রান্ত আরও অপরাধবোধ ভুগতে শুরু করে। বৃদ্ধার মৃত্যুর জন্য বিক্রান্ত নিজেকেই দায়ী মনে করে, কারণ বিক্রান্তের লক্ষ্য ছিল যাই ঘটুক না কেন প্রতিটি যাত্রী যেন নিরাপদে বাড়ি পৌঁছাতে পারে। কিন্তু একজন যাত্রীর বাড়ি পৌঁছাতে পারেনি, সেটা বিক্রান্তকে অনেক বেশি কষ্ট দেয়। এরপর আমরা নারায়ণ বেদান্ত নামের একজন এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর অফিসারকে দেখতে পাই, যাকে সে ফ্লাইটের তদন্তের জন্য নিযুক্ত করেছিল। নারায়ণ বেদান্ত অত্যন্ত সৎ এবং নিজের কাজ নিয়ে অনেক সিরিয়াস একজন ব্যক্তি, যিনি কাউকে ভয় পান না আর কোনো অন্যায়ও সমর্থন করেন না। নারায়ণ বেদান্ত ফ্লাইটে থাকা ক্যাপ্টেন পাইলট এবং কো পাইলটের কাছে সব কিছু ডিটেলসে শোনেন এবং কি কি কথা হয়েছিল এবং কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সব কিছু শুনে বোঝার চেষ্টা করেন। এরপর আমরা দেখতে পাই বিক্রান্ত নিজের বাড়িতে ফিরে এসেছে, কিন্তু বৃদ্ধার কথা ভেবে তার মন খুবই খারাপ। বিক্রান্তের স্ত্রী সামায়রা জানতে চায় কেন তার মন খারাপ, তাই সে বিক্রান্তকে বুঝিয়ে বলে, তোমার জায়গায় যদি অন্য কোনো পাইলট থাকতো তাহলে হয়তো কেউ বেঁচেই ফিরতো না। তুমি যদি নিজের ওপর বিশ্বাস না রাখো তাহলে পৃথিবীর কেউই তোমাকে বিশ্বাস করবে না। এরপর আমরা এই স্কাইলাইন এয়ারওয়েজের মালিককে দেখতে পাই। সে অনেক বেশি খুশি ছিল, কারণ ক্যাপ্টেন বিক্রান্তের সাহসিকতার কারণে তার কোম্পানির স্টক আকাশচুম্বী হয়ে গেছে। মালিক তার উকিলকে জিজ্ঞেস করে ফ্লাইটের তদন্ত কে করছে। উকিল জানায় নারায়ণ বেদান্ত এই কেস পরিচালনা করছে। নারায়ণ বেদান্তের নাম শুনেই মালিকের সমস্ত খুশি দূর হয়ে যায়, কারণ সে নারায়ণ বেদান্তকে খুব ভালো করেই চেনে। সে খুব গভীরভাবে তদন্ত করে, তাই সে তদন্ত করলে অনেক ভুল সামনে আসতে পারে, এতে কোম্পানি বিপদে পড়তে পারে। কোম্পানির মালিক নিশ্চিত ছিল না ক্যাপ্টেন বিক্রান্ত বিমানের কোনো ভুল পদক্ষেপ নিয়েছিল কিনা। এদিকে তদন্ত সম্পূর্ণ হওয়ার পর জিজ্ঞাসাবাদের সময় হয়। 5 জন অফিসারের সামনে নারায়ণ বেদান্ত জিজ্ঞাসাবাদ শুরু করে। নারায়ণ বেদান্ত ক্যাপ্টেন বিক্রান্ত খান্নাকে অভিযুক্ত করে বিক্রান্ত দীর্ঘ সময় ধরে একটানা প্লেন ওড়াচ্ছিল, তাই সে খুব ক্লান্ত ছিল। তাছাড়া তার মেয়ের জন্মদিন সামনে ছিল, তাই তার বাড়ি পৌঁছানোর তাড়া ছিল, আর তাড়াহুড়োর মধ্যে একটা গন্ডগোল হয়ে যায়। এই তাড়াহুড়োতে ক্যাপ্টেন ফ্লাইটের বিবরণ ঠিকমতো না পড়ে কোনো রকম চোখ বুলিয়ে রেখে দেয়। নারায়ণ আরও বলে ক্যাপ্টেন বিক্রান্তের হোম সিকনেস সিনড্রোম হয়েছিল, ফ্লাইটের সময় সে স্বাভাবিক ছিল না। তখন ক্যাপ্টেন বিক্রান্ত ফ্লাইটের বিবরণ এবং সেদিনের আবহাওয়ার রিপোর্ট বলে দেয় এবং বলে তার ফটোজেনিক মেমোরি, তাই সে সহজেই কোনো কিছু ভুলে যায় না। ক্যাপ্টেন আরও বলে সীমান্তে দাঁড়িয়ে থাকা প্রতিটি সৈনিক তার পরিবারকে মিস করে, তবুও তারা সম্পূর্ণ সততার সাথে তাদের দায়িত্ব পালন করে। আপনি যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। ক্যাপ্টেনের উত্তরে নারায়ণ রেগে যায় এবং বলে আজকাল সবাই সৈনিকদের কথা বলে নিজেদের ভুল লুকাতে চায়, আপনিও সেটাই করছেন। আমার অভিযোগ যদি ভিত্তিহীন হয় তাহলে আপনি আমার জায়গায় এসে ইনকোয়ারি করুন এবং দেখান কিভাবে ইনকোয়ারি করতে হয়। এরপর নারায়ণ বেদান্ত সেই ছোট মদের বোতল বিক্রান্তের সামনে নিয়ে আসে এবং বলে আমরা এই বোতলটি বিমানের ডাস্টবিন থেকে পেয়েছি, যেটি আপনার ককপিটের ঠিক পেছনে ছিল। সেখানে শুধুমাত্র কেবিন ক্রু এবং বিমানের পাইলট পৌঁছাতে পারে। এখন আপনি বলুন আপনি এই মদ খেয়েছিলেন কিনা। বিক্রান্ত এই প্রশ্নের উত্তর না দিয়ে বলে মেডিকেল রিপোর্টে যা লেখা আছে তা সত্য। যে ডিভাইস দিয়ে চেক করা হয়েছিল বিক্রান্ত মদ খেয়েছিল কিনা, স্কাইলাইন কোম্পানি বিক্রান্তকে বাঁচানোর জন্য সেই ডিভাইসে কিছু কারসাজি করেছিল, যাতে মেডিকেল রিপোর্টে প্রমাণিত না হয় যে বিক্রান্ত অ্যালকোহল পান করেছিল। তবে বিক্রান্ত সত্যি মদ খেয়েছিল কিনা তা এখনও পরিষ্কার হয় না। এরপর নারায়ণ ক্যাপ্টেন বিক্রান্তের জন্য একটি লাই ডিটেক্টর টেস্ট করার জন্য কমিটিকে অনুরোধ করে। স্কাইলাইনের উকিল বিক্রান্তকে বোঝায় আপনার এটি করার দরকার নেই, কিন্তু নারায়ণ তাকে বিভ্রান্ত করে এবং তাকে টেস্ট করতে রাজি করায়। এরপর লাই ডিটেক্টর টেস্ট শুরু হয় এবং কিছু প্রাথমিক প্রশ্ন জিজ্ঞাসা করার পর নারায়ণ বিক্রমকে জিজ্ঞেস করে সে অ্যালকোহল পান করেছিল কিনা। বিক্রম উত্তর দেয় সে অ্যালকোহল পান করেনি। লাই ডিটেক্টর মেশিনে ক্যাপ্টেন বিক্রান্তের কথা সত্যি প্রমাণিত হয়। তদন্ত শেষ হওয়ার পর স্কাইলাইন কোম্পানির মালিক বিক্রান্তের ওপর খুব রেগে যায়, কারণ বিক্রান্ত লাই ডিটেক্টর টেস্টের জন্য রাজি হয়েছে, অথচ তিনি রিস্ক নিয়ে মেডিকেল রিপোর্ট চেঞ্জ করিয়েছিলেন। পরের দিন আবার তদন্ত বসে। নারায়ণ তানিয়াকে জিজ্ঞেস করে ক্যাপ্টেন বিক্রান্তকে কেমন লাগে। তানিয়া বলে সে খুব বুদ্ধিমান এবং কাজের প্রতি অনেক ডেডিকেটেড শব্দটি শুনে নারায়ণ বলে তিনি কি এতটাই ডেডিকেটেড যে ফ্লাইটে ঘুমাচ্ছিলেন। নারায়ণ সবাইকে রেকর্ডিং শোনায় যেখানে বিক্রান্তের নাক ডাকার শব্দ শোনা যাচ্ছিল। এরপর নারায়ণ বেদান্ত অঞ্জলি নামের একটি মেয়েকে ডাকে। অঞ্জলি সেই মেয়ে যার সাথে বিক্রান্ত ফ্লাইটের আগের দিন সারা রাত পার্টি করেছিল।
এবং তার বন্ধুও সেখানে উপস্থিত ছিল। নারায়ণ বলে ক্যাপ্টেন বিক্রান্ত ফ্লাইটের আগের দিন সারা রাত পার্টি করেছিল এবং প্রচুর মদ্যপান করেছিল। সারা রাত মদপান করে পরের দিন সকালে হোটেলে ফিরে গিয়েছিল, তাই ফ্লাইটটি যখন টেক অফ করেছিল তখন সে অবশ্যই মাতাল ছিল। বিক্রান্ত বলে একজন পাইলট যদি ফ্লাইটের 12 ঘন্টা আগে অ্যালকোহল পান করে তবে তা শাস্তিযোগ্য। আমি সকালে হোটেলে পৌঁছেছিলাম এবং ফ্লাইটটি টেক অফ করে সন্ধ্যায়, সময়ের পার্থক্য 15 ঘন্টা, তাই মদ্যপান করে আমি কোনো নিয়ম ভঙ্গ করিনি। এরপর নারায়ণ বিক্রান্তকে দোষারোপ করে বিক্রান্ত ল্যান্ডিংয়ের জন্য বেঙ্গালুরু যাওয়ার পরিবর্তে ত্রিবাত্রামে গিয়েছিল। ঝড় হওয়ার সম্ভাবনা জেনেও বিক্রান্ত কেন এমন করেছিল জানতে চায়। বিক্রান্ত বলে সে শুধুমাত্র এটিসির নির্দেশ পালন করেছে। বিক্রান্ত বলে ঝড় সম্পর্কে আমাদের কোনো তথ্যই দেয়া হয়নি। এরপর নারায়ণ তানিয়াকে বলে এই ইনভেস্টিগেশন হচ্ছে যাতে এরকম ঘটনা আর কখনো না ঘটে, তাই আপনার দায়িত্ব যাত্রীদের স্বার্থে নিজের বক্তব্য দেয়া, যে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির জন্য নয়। নারায়ণ ক্রমাগত তানিয়াকে প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে, যার কারণে সে খুব ঘাবড়ে যায় এবং বলে ফেলে ক্যাপ্টেন চোখ বন্ধ করে প্লেনটিকে রানওয়েতে ল্যান্ড করিয়েছিলেন। এই কারণে কেসের পুরো দায়ভার ক্যাপ্টেন বিক্রান্তের উপর পড়ে, কারণ বিক্রান্ত নিয়ম বিরোধী কাজ করেছিল। তানিয়ার বক্তব্য অনুযায়ী নারায়ণ প্রমাণ করে দেয় বিক্রান্ত মদ পান করেছিল এবং নিয়ম লঙ্ঘন করেছিল। এরপর নারায়ণ আবার বিক্রান্তকে জিজ্ঞেস করে আপনাকে রানওয়ে 16-এ ল্যান্ড করতে বলা হয়েছিল, তাহলে আপনি কেন 34 বেছে নিলেন, যা অত্যন্ত বিপজ্জনক সিদ্ধান্ত ছিল। এর কারণে বিমান বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়তে পারত। ক্যাপ্টেন বিক্রান্ত এই প্রশ্নের উত্তর দেয় না, ফলে পরবর্তী দিনের জন্য তদন্ত চালিয়ে যেতে বলা হয়। এইদিকে সেই বৃদ্ধার কথা বারবার বিক্রান্তের মনে পড়ছিল আর তার ভেতর প্রচুর গিল্ট হচ্ছিল। সামাইরা তার ফিলিংস বুঝতে পারে এবং তার অপরাধবোধ দূর করার জন্য বিক্রমকে বৃদ্ধার মেয়ের বাড়িতে নিয়ে যায়। সে তাকে ক্ষমা চাইতে পারে, বলতে পারে সে মায়ের মৃত্যুর জন্য দায়ী নয়, কারণ যা ঘটার তা তো অবশ্যই ঘটবে। পরের দিন আবার তদন্ত শুরু হয়। বিক্রান্ত দেখে বৃদ্ধার মেয়েও সেখানে উপস্থিত। এর মানে বৃদ্ধার মেয়ে বুঝতে পেরেছিল এখানে বিক্রান্তের কোনো দোষ নেই। বৃদ্ধার বয়স হয়েছিল, তাই যা হওয়ার হয়ে গেছে। এতই বিক্রান্তের অপরাধবোধ শেষ হয়। এরপর সে নারায়ণের প্রশ্নের উত্তর দেয় এবং যে রানওয়ে 34-এ ল্যান্ড করা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা আমার চয়েস ছিল। সেদিন রানওয়েতে দেখা না গেলেও আমি ঠিকই দেখতে পাচ্ছিলাম, তবে যা চোখ দিয়ে নয়, মন দিয়ে। বিক্রান্ত আরও বলে স্কাইলাইনে কাজ করার সময় সে একজন লোকের প্রাইভেট জেট চালাতো, যা সবসময় রানওয়ে 34-এ ল্যান্ড করতো, তাই সে রানওয়ে 34-এর প্রায় প্রতিটি ইঞ্চি সম্পর্কে পরিচিত। নারায়ণ বলে এইসব শোনার পর এটাই প্রমাণিত হয় আপনি খুব ভালো গল্প বলতে পারেন, তবে কেউই আপনার কথা বিশ্বাস করবে না এবং কেউ এটা প্রমাণ করতেও পারবে না। তখন বিক্রান্ত বলে আমি এটি প্রমাণ করতে পারি, তবে তার জন্য আমার একটি এয়ারপ্লেনের সিমিউলেটর দরকার। এয়ারপ্লেন সিমিউলেটর হলো এমন একটি মেশিন যার ডিজাইন হুবহু বিমানের ককপিটের মতো এবং সেখানে সেদিনের মতো বিপজ্জনক সিচুয়েশনও ক্রিয়েট করা সম্ভব। নারায়ণ বিক্রান্তকে পারমিশন দেয়। এরপর নারায়ণ পাইলটের আসনে আসে এবং বিক্রান্ত ক্যাপ্টেনের আসনে প্লেন চালাতে শুরু করে। সেখানে সেদিনের মতো সিচুয়েশন তৈরি করা হয়। সব কিছু সেদিনের মতোই ঘটছিল। বিক্রান্ত চোখ বন্ধ করে রানওয়ে 34-এর প্লেনটিকে একদম সঠিকভাবে ল্যান্ড করতে দেখায়। এটা দেখে নারায়ণ বেদান্ত অনেক অবাক হয়। এরপর রায় ঘোষণার সময় আসে। এটিসি অফিসার ত্রিপাঠী বরখাস্ত হয়। এরপর নারায়ণ বলে ক্যাপ্টেন বিক্রান্ত এবং কোপাইলট তানিয়া খুবই বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু তারা এটিসির নির্দেশ অনুসরণ করেছিল। এই কারণে তাদের দুজনকে মাত্র 3 মাসের জন্য সাসপেন্ড করা হয় এবং তদন্ত এখানেই শেষ হয়। খুব বড় শাস্তি না পাওয়ায় বিক্রান্ত এবং তানিয়া দুজনই খুশি হয়। তাদেরকে মাত্র 3 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে, অন্যথায় এই ধরনের ক্ষেত্রে লাইসেন্স বাতিল করা হয়। এরপর বিক্রান্ত নারায়ণের কাছে যায় এবং তাকে বলে আপনি কেন আমাকে 3 মাসের জন্য সাসপেন্ড করেছেন, এটা আমার ক্যারিয়ারের অনেক বড় দাগের মতো থেকে যাবে। নারায়ণ বলে এই দাগ আপনার সবসময় স্মরণ রাখা উচিত, আপনার বাকি জীবনের জন্য। এই দাগ আপনাকে মনে করিয়ে দেবে আপনার কি করা উচিত আর কি করা উচিত নয়। একটা ভুল করার পর আপনি সেটা থেকে 3টি জিনিস শিখতে পারবেন: ভুল করে সেটা স্বীকার করা, ভুল থেকে শিক্ষা নেওয়া, আর কখনো সেই ভুল না করা। এরপরে আমাদের 3 মাস পরের সিন দেখানো হয়। এইখানে আমরা দেখতে পাই ক্যাপ্টেন বিক্রান্ত খান্না আবার বিমান উড়ানোর জন্য ফিরে এসেছেন। এখানে একটা রহস্য উন্মোচিত হয়, কে সেই মদের বোতল খালি করেছিল। বিমানে যখন প্রচণ্ড চেঁচামেচি হচ্ছিল তখন একজন এয়ার হোস্টেস ভয় পেয়ে মদ পান করে ফেলে। সেই এয়ার হোস্টেস ব্যাপারটা বিক্রান্তকে বলেছিল এবং তাকে অনুরোধ করেছিল ব্যাপারটা যেন কেউ জানতে না পারে, নয়তো তার চাকরি চলে যাবে এবং ক্যারিয়ারও নষ্ট হয়ে যাবে। বিক্রান্ত তার প্রবলেম বুঝতে পারে এবং তাকে আশ্বস্ত করে ব্যাপারটি কেউই জানবে না। এই থেকে পরিষ্কার বোঝা যায় বিক্রান্ত প্লেনে অ্যালকোহল পান করেনি এবং সমস্ত নিয়ম মানার পরও মদ খাওয়ার দোষ সে নিজের উপর নিয়ে মেয়েটিকে বাঁচিয়ে দেয়। এরপর আমরা বিক্রান্তকে ওয়াশরুমে দেখতে পাই। সেখানে সে সিগারেট মুখে দিয়ে ধূমপান করতে যাচ্ছিল। তখন সেখানে থাকা এক ব্যক্তি তাকে বলে এখানে সিগারেট খাওয়া নিষেধ। বিক্রান্ত বলে এখানে তো সিগারেট জ্বালাইনি, তাই না? আর মুভিটি এইখানে শেষ হয়।